নমস্কার। আজকে আপনাদের শোনাতে চলেছি ভবানী মুখোপাধ্যায়ের থ্রিলার পেশা। টিনের ওপর আলকাত্র দিয়ে অসমান হস্তাক্ষরে লেখা আছে নেতাজি কেবিন, মফস্বলের শহর, আদালত, হাসপাতাল, বাজার সবই পাশাপাশি। তাই টিনের চেয়ার ও ভাঙা বেঞ্চিতে সমৃদ্ধ এই হোটেলটি চলে ভালো। সকালের দিকে অবশ্য তেমন ভিড় নেই, অল্প কয়েকজন চায়ের খদ্দের। আমার টেবিলের অপর দিকে যে বেডে লোকটি বসেছিল, যেমন তার আকৃতি তেমনি তার পরিচ্ছদ। একবার তার দিকে চাইলে দ্বিতীয়বার সেদিকে তাকাতে প্রবৃত্তি হয় না। আপন মনে তাই ধোয়া গন্ধওয়ালা চাটুকু শেষ করছিলাম। সহসা সামনের লোকটি বলে উঠল, আমাদের কি ভাবা, সরকারি চাকরি, আর 2 বছর কাটলে বাড়িতে বসে পায়ের উপর পা দিয়ে পেনশন পাবো। এবার লক্ষ্য করলাম লোকটার কাঁধের ওপর একটা চামড়ার বেল চাদরের মতো ফেলা আছে। তার পেতলের চারপাশে সরকারি হাসপাতালের নাম লেখা। ভদ্রতার খাতিরে প্রশ্ন করলাম, তুমি বুঝি হাসপাতালে কাজ করো? চায়ে ভেজা গোঁফ বা হাত দিয়ে মুছতে মুছতে লোকটি বললে, হাসপাতালের জমাদার। তা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই নিজের হাতে করতে হয়। হুজুর বুঝি এই জেলায় নতুন এসেছেন? মাথা নেড়ে বললাম, হ্যাঁ, একটা মামলা তদারকি করতে এসেছি। এখানে তো শুনেছি একটা মেডিকেল স্কুল আছে। কতগুলি ছাত্র? আছে 2-4টি, তবে এখন গরমের ছুটি। হুজুর বুঝি উকিল? তারপর একটু থেমে বললে, মফস্বলের স্কুল, হাসপাতাল কী বা আছে? কতগুলি যন্ত্রপাতি, 2-4টে পালাগে ম্যালেরিয়ার রোগী আর লাশঘর। লাশঘর? মনে রাখা হয় বুঝি? দেখতে হয়। আমি কখনো লাশঘর দেখিনি। আপনার কি আর ভালো লাগবে? লোকটি বিনয়ের ভঙ্গিতেই বলে, এখানে তো আর বরফের ঘর নেই, এসিডে ভিজিয়ে রাখা হয়। বললাম, লাশ এক্সামিন করতে কি দেরি হয়? দেরিও হয়, তাছাড়া ছেলেদের কাটাকুটির জন্য 2-1টি রাখতেও হয়। অদ্ভুত কথা। বললাম, কখন আসবো? আজও আসতে পারেন, কিংবা কাল 9টার সময়। যা হুজুরের খুশি। এইভাবে হাসপাতালের লাশ ঘরে ঢুকবার আমন্ত্রণ পেয়ে গেলাম। একরকম অতি সহজেই বলা চলে। লোকটিকে সন্তুষ্ট রাখার জন্য হাতে 8 আনা পয়সা দিয়ে দিলাম। পরদিন লোকটির নির্দেশ মতো সকাল 9টা নাগাদ হাসপাতালের পাশে ছোট্ট একটি গুমরি ঘরে গিয়ে কড়া নাড়লাম। কোনো সাড়া শব্দ নেই। ভাবলাম হয়তো বাজারে গেছে। কিন্তু এই সময় আমায় আসতে বলেছিল বলে কিছুক্ষণ ধৈর্য ধরে থেকে আবার কড়া নাড়লাম। খানিকক্ষণ পরে খটাং করে দরজা খুলে গেল। একটা পাল্লা অল্প ফাঁক করে কালকের দেখা সেই মুখটা বেরিয়ে এলো। লোকটির চোখে বিস্ময়ের রেখা ফুটে উঠল। আমি বললাম, একটু তাড়াতাড়ি এসেছি বুঝি? 9টা কিন্তু বেজে গেছে। লোকটি মাথা নেড়ে বলল, না না, তা নয় হুজুর, আমি ভেবেছিলাম আপনি রাত্রি 9টায় আসবেন। যাক, যখন এসে গেছেন আর যখন হয় এলেই হলো। দরজাটি খুলে দিয়ে লোকটি সরে দাঁড়ালো। আমার পেছন থেকে সহসা কে যেন বলে উঠল, এই যে অনন্তচরণ। আমি পেছন ফিরে দেখলাম খাকি পোশাক পরা একজন সম্ভ্রান্ত কর্মচারী। জমাদার সসম্ভ্রমে বলল, নমস্কার হুজুর। আমি বললাম, হাসপাতালের সিভিল সার্জন বুঝি? মাথা নেড়ে অনন্তচরণ বলে, না না, উনি তো বড় দারোগা বাবু। আমাকে ভারী ভালোবাসেন, বউ পালাবার পর অনেক খোঁজ খবর করেছেন। ভারী ভালো লোক। দরজাটি ভালো করে বন্ধ করে দেয় অনন্তচরণ। দরজা বন্ধ করতে মনে হলো ভাদ্রের সেই ভ্যাপসা সকাল যেন সহসা শীতল হয়ে গেল। ভেতরটা বেশ অন্ধকার আর ঠান্ডা। অনন্তচরণ বলে, ভেতরে আসুন হুজুর, আপনার কি আর ভালো লাগবে? আমি অন্ধকার গলিপথ ধরে অনন্তচরণের অনুসরণ করে চললাম। টবেতে 2-4টে পাতাবাহারের গাছ বসানো আছে। আলো আর হাওয়ার অভাবে বোধহয় তারা বেশি বাড়তে পারেনি। ভেতর থেকে বাইরের কোলাহল কিছুই কানে আসে না।
আর একটু এগিয়ে যাওয়ার পর অনন্তচরণ আর একটা দরজা খুলল। দরজা খোলার আওয়াজটা ভেতর থেকে ফাঁকা আওয়াজের সুরে প্রতিধ্বনিত হলো। মনে হলো লোকজন কেউই এখানে থাকে না। বললাম, তুমি এখানে একা থাকো নাকি? মনে মনে ভাবলাম, কি বিশ্রী জায়গা। অনন্তচরণ বলে, বউ চলে যাওয়ার পর একরকম একাই হুজুর, আর কোথায় যাব? এখানে তবু আলো আছে, পাখা আছে, সরকারি খরচে এত আরাম তো আর কোথাও মিলবে না। এই বলে এত জোরে দরজাটি বন্ধ করলো, মনে হলো যেন সেই প্রাচীন ঘরটি কেঁপে উঠল বলে চলে। তবে অনেক হাঙ্গামা হুজুর, ঝাড়ুদারেরা পর্যন্ত ভেতরে আসতে চায় না, সবই আমায় করতে হয়। ওরা বলে ভেতরে আসতে ভয় হয়। তারপর ধরুন লাশগুলো রয়েছে, সে আর এক বিপদ। 3 রকমের লাশ, পুলিশের চালানি মুদ্দ, হাসপাতালের বেওয়ারিশ মরা, আর ছুরি চালানোর জন্য লাশ। সবই মনে করুন আপনাদেরই কৃপায় আমারই ঘাড়ে। এই কথা বলে অনন্তচরণ গম্ভীরভাবে গোপে হাত বুলিয়ে দেয়, বলে, ছাত্র বেশি হলে তখন তো আর 2-1টা লাশের সানায় না হুজুর, তখন এই শর্মার ওপর হুকুম হয় লাশ জোগাড় করবার। ওর ওপরই একটা বড় ঘর, কাচের শোকেশে বড় বড় জারে নানাবিধ অদ্ভুত আকৃতির মাথা বা দেহের অন্যান্য অংশ ডোবানো আছে। সে এক বিভৎস দৃশ্য। সেদিকে হাত দেখিয়ে অনন্তচরণ বলে, কেউ কেউ এসব দেখতে ভালোবাসে, আবার অনেকে ভয় পায়। আমার কাছে ওসব ইট কাঠের সমান। হুজুর যদি দেখতে চান তো ভালো করেই দেখুন। দেখছিলাম, একটা অত্যন্ত বিশ্রী রকমের শিশুর জড়ীভূত দেহ আরকে ভাসছে। এমন সময় অনন্তচরণ বলে, লাশ কি পাবা সোজা কথা? মনে করেন হাসপাতালে কেউ মরছে না, পুলিশের মুদ্দ নেই, অথচ ছেলেদের জন্য লাশ চাই। কোথায় পাই বলুন দেখি? সেই জন্যই তো আমার এত খাতির হুজুর। আমার মতো মুদ্দ জোগাড় করতে কেউ পারবে না। আমি সবিস্ময়ে তার মুখের দিকে তাকালাম, বললাম, তাই নাকি? কোথায় পাও? অনেকেই আমাকে জানে আর ভালোবাসে কি না, পথে ঘাটে যদি পড়ে থাকে তো খবর ঠিক এসে যায় হুজুর। তখন রাত্রিরে ঠেলা গাড়ি করে নিয়ে আসতে হয় আর কি। এইসব জানাজানি হয়ে গেলে লোকে ভয় পায় কি না? তা তো বটেই, যত সব চাষা বসুর কাণ্ড তো। কেউ বোঝে না, লাশ যদি কাটা না হয় তবে কোথা থেকে ডাক্তারি শিখবে? আর মরা না কেটে কি জ্যান্ত রুগী লুকে কাটবে? এইখানেই তাদের শেষ করে দেবে। আমার অত্যন্ত বিশ্রী লাগছিল, শুধু বললাম, হ্যাঁ। লোকটি দৌড় গোড়ায় পথ বন্ধ করে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরেই তার দৃষ্টি। একটু চিন্তাকুল থেকে বলল, জানেন, বউ এই ঘরটায় থাকতে ভালোবাসতো। এই ঘরটি ছিল ওর ভারী পছন্দ। এইগুলো দেখেই ও অর্ধেক সময় কাটিয়ে দিত। ছেলেরা যখন ছুটিতে থাকে তখনই ওর আরও ভালো লাগতো। চারিদিক বেশ ঠান্ডা, ও চুপচাপ হয়ে যেত। আমি বললাম, হ্যাঁ, তো যদি ওর এসব ভালো লাগতো তবে ছিঁড়ে ছুঁড়ে দিয়ে চলে গেল কেন? উত্তর না দিয়ে অনন্তচরণ আর একটি ঘরে গিয়ে ঢুকলো। আমি এগিয়ে যেতে মৃদু গলায় বলল, ছোটটার জন্য মন কেমন করতো কি না? সেটি আবার কে? আমাদের ছোট খুকি, 10 বছরেরটি হয়েছিল, এই সেদিন মারা গেল। মাঝে মাঝে মনে হয় ওর হাসি যেন শুনতে পাচ্ছি। আমি বললাম, হয়তো তোমার মেয়েটি মারা যেতে তার মনে কষ্ট হয়েছিল, তাই আর এখানে একলা থাকতে পারলো না। সত্যি কথা বলতে কি, আমি তো নিজে এখানে 1000 টাকা দিলেও থাকতে পারি না। এখানে যেন দম বন্ধ হয়ে আসে। গোফটায় হাত বুলোতে বুলোতে অনন্তচরণ বলে, কে জানে, হবেও বা। তবে ছেলেরা যখন এখানে থাকে তখন এর অন্যরকম চেহারা। ডাক্তারেরা থাকেন, হট্টগোল, কত লোকজন আসে যায়, সে ভারী মজার। তখন এলে আর আপনার এরকম মনে হতো না। বারান্দায় বেরিয়ে কোমর থেকে আর এক গোপ চাবি বের করে আর একটি দরজা খুলে অনন্তচরণ। চারদিকে চেয়ার টেবিল ছড়িয়ে আছে। ঘরটি দারুণ অন্ধকার। দেয়ালে 2টো কঙ্কাল ঝুলছে। ঘরটিতে বেজায় দুর্গন্ধ। লাশ কাটা টেবিলের উপর একটা কাটা পা পড়ে আছে। সহসা আমার পায়ের ওপর দিয়ে কি যেন চলে গেল। আমি লাফিয়ে উঠলাম, বললাম, কি কাণ্ড, ওটা কি গেল?
কি বললেন হুজুর? ও কি আশ্চর্য! আজ কদিন ধরে ওটাকে দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম গেল কোথায়। ব্যাটা এখানেই আটকে পড়েছিল। বিড়ালটা অদ্ভুত ধরনের, অত্যন্ত কৃশ। পেটটা একেবারে ঢুকে গেছে, সাদা রং, তাতে কালো ডোরা কাটা। এমনভাবে বেরোলো, মনে হলো অন্ধকার থাকতেই যেন অভ্যস্ত হয়ে গেছে। বেশ লম্বা সোজা চেহারা, মনে হলো পা টিপে টিপে গুড়ি মেরে চলতে ও অভ্যস্ত। এ বাড়িতে ঢোকার সময় আমিও এইভাবে এসেছিলাম। বেড়ালটার কান দুটো খাড়া, দেখলে মনে হবে যেন ভয় পেয়েছে বা কিছু শোনার জন্য উৎকণ্ঠ হয়ে আছে। বেড়ালে যদি বুদ্ধিভ্রংশ হওয়া সম্ভব হয়, তাহলে বলবো যে বিড়ালটার তাই হয়েছে। এই বৈচিত্র্যহীন চোখে যেন পাগলামির ছাপ রয়েছে। একটা কল্পিত বল নিয়ে যেন ও খেলছে। থাবাটা শূন্যে ছুটছে, ডান দিকের থাবা দিয়ে বাঁ দিকের দিকে ঘা দিচ্ছে। শূন্য কাঠ বিড়ালির মতো লাফাবার চেষ্টা করছে, মনে হবে যেন শূন্যে চুপ করে ঝুলে আছে। তারপর সহসা সেই ঘর থেকে পাক দিয়ে ঘুরে বেড়াতে লাগলো। দেখে মনে হবে যেন খুব উত্তেজিত হয়েছে। অনন্তচরণ বলল, আমাকে দেখে ও খুব উত্তেজিত হওয়ার ভাব দেখাচ্ছে, অথচ খুবই খুশি হয়েছে, তাই ওরকম করছে। আমার কিন্তু মনে হলো বিড়ালটি আমার উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। কি জানি কেন বিড়ালটিকে দেখে আমার সেই নিঃসঙ্গ শিশুটির কথা মনে পড়ে গেল। এই মৃতদেহ আর বিভৎস দ্রব্যগুলির মধ্যে তো তার দিন কাটত। সহসা ফতুয়ার পকেট থেকে খুব মলিন ভাঁজ করা এক কাগজ বের করে আমার হাতে দিয়ে অন্তচরণ বলল। সহসা ফতুয়ার পকেট থেকে খুব মলিন ভাঁজ করা এক কাগজে বের করে আমার হাতে দিয়ে অনন্তচরণ বলে, এই দেখুন তার চিঠি। আঁকাবাঁকা হস্তাক্ষরের লেখা সেই চিঠি দেখলাম। আমার এখানে থাকতে ভয় করে। খুকি এভাবে মারা যাওয়ার পর আর থাকতে পারে না। আমি দুঃখীরামের সঙ্গে চলে যাচ্ছি। ও নেশাখোর, হয়তো আমাকে ধরে মারবে, কিন্তু তবুও আমি এখানে থাকবো না। এখানে ভূত আছে। আমি মুখ তুলে দেখি অনন্তচরণ লক্ষ্য করছে আমার দেহ। সহসা এভাবে ধরা পড়ে গিয়ে একটু অপ্রস্তুতের ভঙ্গিতে সে গোফে হাত বুলোতে লাগলো। নীরবতা ভাঙার জন্যই বললাম, তোমার মেয়েটি কি সে মারা যায়? একজন ছাত্র দেখতে পায়, বারান্দায় ঘাড় গুজে পড়ে আছে। ঘাড় একদম ভেঙে গেছিল, আর পাশে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেছিল একটা ছোট ফুল গাছের টব। একটু থেমে অনন্তচরণ বলে, এই যে নতুন ওষুধ বেরিয়েছে, তাতে 2-4 মাস মাল ঠিক থাকে। সে আরও বলে, ডাক্তারবাবু শিখিয়ে দিয়েছিল, লাশ পেলেই ওষুধটা দিয়ে দিই, সব ঠিক থাকে। আমার মাথাটা কেমন গুলিয়ে গিয়েছিল। বললাম, ঘাটটা তাহলে কি করে ভাঙলো? খেয়ে জানি হুজুর, ডাক্তারেরা বলে হয়তো যখন ঘুমোচ্ছিল তখন টোপটি পড়েছিল। ঘাড়ের সামান্য আঁচড় ছাড়া তো আর কিছুই দেখা গেল না। আমি অনন্তচরণকে চিঠিটা ফেরত দিলাম। পুনরায় টেবিলের দিকে তাকিয়ে বলে, এই যে নতুন দাওয়াই হুজুর, এ এক অদ্ভুত জিনিস। ঔষধের কথা আমার জানা ছিল না, তবু কেন জানি না এই কথায় আমি অভিভূত হয়ে পড়লাম। আমি বললাম, তোমার শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি শুনেছি বাংলাদেশে, তা ওদের আর বড় কেউ নেই। 12 বছর আগে কুড়িঘণ্টা পণ দিয়ে ওকে এনেছিলাম। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। অনন্তচরণ দরজাটা বন্ধ করে দিল। তারপর গা ঘষতে ঘষতে বিড়ালটাও বেরিয়ে এলো। অনন্তচরণ বলে, হুজুর, এবার লাশ ঘরটাই দেখতে বাকি। হ্যাঁ, তো কিছুই নেই এখানে। আপনার ভয় করবে না তো? আমাদেরকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ও। বললাম, খুব খারাপ নাকি? যার যেমন লাগে হুজুর। অনেক নতুন ছাত্র ওর ভেতর গিয়ে ভয় পেয়ে ছেড়ে দিয়েছে। হুজুর, আমার অবশ্য অভ্যেস হয়ে গেছে। আপনি তো বলেছেন আপনার তেমন ভয় ডর নেই। আমার মুখের দিকে আবার করুণার দৃষ্টিতে তাকায়। দম্ভ করেই বললাম, আমার অত শত নেই, যখন এসেছি সব কিছুই দেখব। অনন্তচরণ একগাল হেসে বলে, এই তো কথার মতো কথা হুজুর। এই যে কথায় বলে, মরদ কা বাদ আর হাতি কা দাঁত। এই সিঁড়ি দিয়ে নামতে হবে হুজুর। সিঁড়িগুলো বড় সোজা, আর এক ধারে ধরবার রেলিং দেয়া আছে।
অনন্তচরণ আমার কাছে এসে দাঁড়িয়েছে। আমাদের সামনে দিয়ে বেড়ালটা তত্তর করে নেমে গেল, যেন কুয়াশার ভেতর ঢিল ছোড়া হলো। ভেতরটা ভীষণ অন্ধকার, ঘুলিঘুলির ফাঁক দিয়ে একটু আলো আসছে। আমি বললাম, এখানে আলো কই? অনন্তচরণ জিভ কেটে বলে, ওই দেখুন। এমন ভুলো মন খেয়ালই ছিল না হুজুর। এই বলে সুইচ টিপে দেয়। অনন্তচরণ বলে, দুঃখীরামকে দেখার পর বউ কিছুতেই আর নিচেতে নামতে চাইতো না হুজুর। কোনোদিনই অবশ্য এই ঘর ওর ভালো লাগতো না, কিন্তু ইদানিং ও একদমই আসতো না। আমার মেয়েটা এই নিয়ে ওকে ঠাট্টা করতো। ভারী আমাদের মেয়ে ছিল হুজুর। লোহার সেই ঘোরানো সিঁড়িটা লোহা চূড় আর ধুলো জমে লাল হয়ে গেছে। আমার পেছন থেকে অনন্তচরণ সাবধান করে দেয়, হুঁশিয়ার হুজুর, একটু অসাবধান হলেই পা পিছলে পড়ে যাবেন। পড়ে যাবেন কথাটার ওপর একটা অস্বাভাবিক জোর দেয়। আমি আবার সচকিত হয়ে উঠলাম। নিচে ধূসর প্রেতের মতো সেই বিড়ালটা যেন আমার জন্য অপেক্ষা করছে। এতক্ষণে ওর স্ফুতি হয়েছে বলে মনে হয়। কোনো হেতু না থাকলেও কেন জানি না সহসা পূর্বজন্মের কথা আমার মনে হয়। অনন্তচরণ বলে, এই কি কম হাঙ্গামা হুজুর, এই আমার এক মহা ভাবনা। কোথা থেকে যে মুদ্র জোগাড় করি, একসময় ভারী টান পড়ে যায়, অথচ স্কুলের কাজ তো চলা যায়। ডাক্তারবাবু বলেন, এ হলো সমাজের মঙ্গলের কাজ, এ কাজ তো থামিয়ে রাখা চলে না। অথচ কোথা থেকে আসে বলুন? যেন এই গুরুতর সমস্যায় অভিভূত হয়ে পড়ে সেই প্রাণধকার ঘরে চুপ করে দাঁড়িয়ে থাকে অনন্তচরণ। আমি চারিদিকে তাকিয়ে দেখি এই ঘরটি অস্বাভাবিক রকমের বড়। প্রাচীনকালের জমিদার বাড়ির মালখানার মতো একটু মাটির নিচে, আর ছাদ এত উঁচুতে যে সেইখানে ঝুলানো অল্প শক্তির বৈদ্যুতিক আলো নিচ থেকে তারার মতো ক্ষীণ দেখায়। ঘরটার ভেতর স্পষ্টভাবে কিছু দেখা যায় না। দেওয়ালগুলির গায়ে সাদা বালি লাগানো, মেঝেটা লাল আর ভেতরটা বেশ ঠান্ডা। অনন্তচরণ পুনরায় তার পলাতক বউটির কথা উপস্থাপন করে, বলে, লাল সবুজ ওই যে সিল্কের ফিতে উঠেছে আজকাল, বউয়ের ভারী পছন্দ ছিল। দাম কম ছিল বলে আমিও কোনোদিন কিছু বলিনি। তবে আমরা গরিব গুরুব মানুষ, ওসব আমাদের মানায় না। মাথায় ওই রকম লাল ফিতে বা জড়ি দেওয়া ফিতে দিলে অবশ্য বুকে চমৎকার দেখাতো। থাকে ওসব কথা। আর শুনে এবার লাশ দেখুন। এক ধারে একটা লোহার চৌবাচ্চা, তারই ভেতর অ্যাসিডের মৃতদেহগুলো রয়েছে। অনন্তচরণ বলে, 2-4 দিন এইখানেই রেখে দিই ওদের, তারপর যেমন যেমন দরকার পড়ে ওদের পাঠিয়ে দিই। ওর গলার আওয়াজ সহসা কেমন গাঢ় হয়ে আসে। অন্ধকারে আবছা আলোয় কিছু চট করে নজরে আসে না। অনন্তচরণের গলার আওয়াজে মনে হয় ও সহসা যেন উত্তেজিত হয়ে উঠেছে। বলে, এর ভেতরেই 4টে লাশ রয়েছে হুজুর, একটা বাচ্চা আর 3টে ধাড়ি। বেশ বোঝা যায় ওর গলার আওয়াজ ক্রমে চড়ছে। একটা বাঁশের খুঁটি নিয়ে সেই ময়লা খোলা জল ও নাড়তে থাকে। মনে হয় যেন কোনো পিশাচ পরমানন্দে খেলা করছে। অ্যাসিড জলের ভেতর থেকে যুবক, বৃদ্ধ, তরুণী ও শিশুর দেহ পর্যায়ক্রমে ভেসে ওঠে। বেশ পা টেপে আমার কাছে এসে সহসা অনন্তচরণ বলে, হুজুর, এর মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসি জানেন? এই বলে আমার জবাবের অপেক্ষায় না থেকে সে পুনরায় সেইভাবে বাঁশের খোলাটা নাড়তে থাকে। বলে, কই রে নটবর, একবার মুখখানা দেখাও না বাপধন। এত লুকোচুরি কিসের বাবা? বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। এই যে বাঁশের সেই খোঁচাটা সহসা ফেলে দিয়ে সেই মরার খুলিগুলি বাগিয়ে নিয়ে আমার দিকে তুলে ধরে দেখায়। কোনোরূপ দ্বিধা নেই। অবলীলাক্রমে তার মাথাটা নিজের হাতের উপর শুইয়ে দিয়ে মুখটা যাতে আমি ভালো করে দেখতে পারি তার ব্যবস্থা করে দেয়। একরকম বিভৎস পৈশাচিক দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। অনন্তচরণের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে যেন সহসা পুলকিত হয়ে ওঠে। আমার দিকে তাকিয়ে মাতালের মতো ভঙ্গি করে বলে, বেশ দেখতে না? চট করে ওকে উপরে পাঠাচ্ছি না, সত্যি ছোকরাকে দেখতে ভালো ছিল। আমার দিকে তাকিয়ে মাতালের মতো ভঙ্গি করে বলে, বেশ দেখতে না? চট করে ওকে উপরে পাঠাচ্ছি না, সত্যি ছোকরাকে দেখতে ভালো ছিল।
মেয়ে ছেলেরা ওকে পছন্দ করত, বোতল টোতলও চলতো। দেখি কতদিন আটকানো যায়। এই বলে সে দেহটাকে ছেড়ে দেয়। অ্যাসিড জলে একটা আন্দোলন জাগে। হুজুর বোধহয় ভাবছেন সব চুলি লাল কেন, অ্যাসিডে ওরকম হয়ে গেছে। আমি শুধু প্রশ্ন করলাম, ওদের কিভাবে উপরে নিয়ে যাওয়া হয়? কপি কলে দড়ি টেনে। একটা দেবদারু কাঠের প্রকাণ্ড বাক্স দড়িতে ঝুলানো রয়েছে দেখলাম। দড়ি ধরে একটু টেনে দেখায় অনন্তচরণ। কপিকলের আওয়াজটা একটা করুণ আর্তনাদের মতো শোনায়। ক্রমে আমার গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে ওঠে, ভয়ে বুক দুরু দুরু করতে থাকে। আরও একটু এগিয়ে গিয়ে দেখি সেই কাঠের বাক্সের ভেতর মলিন চাদর চাপা কি যেন রয়েছে। আমি অনন্তচরণকে বললাম, ওর ভেতরটা ওটা কী রয়েছে বলো তো? দেখা গেল একটি অল্প বয়সী স্ত্রীলোকের সম্পূর্ণ নগ্ন দেহ শোয়ানো রয়েছে। মাথার তলায় একখানি ইট দেয়া, তাতেই মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে। খোপার ভেতর থেকে একটা জরির ফিতে চকচক করছে। ঠিক এই সময়ই সহসা আলো নিভে গেল। আমার পকেটে টর্চ ছিল, দেখি সে হিংস্র দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার হাতে টর্চটা দেখে সে যেন একটু হতভম্ব হয়ে গেছে। তাই একটু অপ্রস্তুতের ভঙ্গিতেই বলে, দেখছেন আলোটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কি কেলেঙ্কারি। অনন্তচরণের গলার স্বর আবার নরম হয়ে এসেছে। আমি লজ্জা ত্যাগ করে বলে উঠি, সত্যি কথা বলতে কি আমার গা ছমছম করছে, এসব দেখা আমার অভ্যেস নেই। পকেট হাতে দুটো টাকা তার হাতে দিয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে এলাম। অনন্তচরণও ছাড়বার পাত্র নয়, সেও আমার পিছু নিয়েছে। অন্ধকারে সেই খ্যাপা বেড়ালটার চোখ দুটো জ্বলছে। সেই মুহূর্তে আমার চোখের সামনে অনন্তচরণের বাড়ি ছাড়া বউয়ের জরির ফিতে দিয়ে বাঁধা খোপা আর অসহায় চোখ দুটি ভেসে উঠল। আমি কোনো রকমে সেই ঘর থেকে বেরিয়ে পথে এসে দাঁড়ালাম। অনন্তচরণ কি আমাকে তাড়া করেছে?